আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকছি আপনাদের সাথে। সপ্তাহে 2 দিন শনিবার ও রবিবার মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 100 দিন অতিবাহিত করেছে এবং এই অন্তর্বর্তী সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো, সংস্কারের মাধ্যমে একটি সঠিক নির্বাচন দেয়া, পাশাপাশি রাজনীতি, অর্থনীতি এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ দুজন অতিথি উপস্থিত আছে, তাদের সাথে পরিচয় করে দিব আপনাদের। প্রথমে আমার বামে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং তারপরেই আছেন জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আপনারা জানেন যে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে, 100 দিন অতিবাহিত হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো 100 দিনে অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ নিয়ে প্রেস ব্রিফিংও করেছে, এরকমও আমরা দেখেছি। আমি জনাব এম এ আজিজ আপনার কাছে জানতে চাই, 100 দিনে আপনার প্রত্যাশা এবং এই অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ নিয়ে আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু 3 মাসের সরকার দেখেছি। ওই কি আমাদের যেটা আগে নির্বাচন হতো, তখন তাদের একটা মানসিক প্রস্তুতি থাকতো যে আমাকে 3 মাসের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের যেটা মূল উদ্দেশ্য থাকতো যে নির্বাচন দেওয়া করে দেবো, তাদের মানসিক প্রস্তুতি থাকতো, যিনি প্রধান হবেন তার মানসিক প্রস্তুতি থাকতো। এবারে হয়তো তা নাই, কিন্তু 100 দিন তো কম না। তারা দায়িত্ব নিয়েছে, একটা ধরেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আমলা বলেন, সব 15 বছর একটা সরকার ক্ষমতায় ছিল, তারা বুঝেই নিয়েছে। কিন্তু আমরা অন্তত আশা করতে পারি যে সরকারটা রাইট পথে চলছে, এই ধারণাটা অন্তত জাতি পাওয়ার কথা ছিল। কিন্তু আমার তো মনে হয় সবটাই অগোছালো। কোনো দিকেই কোনো একটা জায়গায় ধরেন মানুষের প্রাথমিক ডিমান্ড হচ্ছে তারা খাবার চায়। আজকে খাদ্য মূল্যফীতি 14-র উপরে চলে গেছে আপনার। তারপরে বাজারে পণ্য মূল্যর দাম, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই। আইন শৃঙ্খলা বাহিনী এখনও নিয়ন্ত্রণে নাই। আগে পকেটমার ছিল না, ডাকাতি কমে গেছিল, সেগুলো এখন শুরু হয়ে গেছে। তারপরে ধরেন এই যে এয়ার ট্রান্সপোর্ট ব্যবস্থা, এগুলো তো চলাই যায় না। সুতরাং এছাড়া তো আছেই। তো সংস্কার, এর বাইরে সংস্কার হাতের নিচে 10টা সংস্কার। এটা তো মনে হচ্ছে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা বোধহয় দায়িত্ব নিয়ে ফেলছে, একটা কমিটির মতো হয়েছে। এটা সরকার বলা যায় না। ক্যারেক্টারটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে ওনারা যে যে প্রতিষ্ঠানে থাকতেন ওই ধরনের একটা প্রতিষ্ঠানের কর্মচারী বা কমিশনের কথা। অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দিকে দেখা গেল এনজিও বেসড, এবং এমনও দেওয়া হয়েছে যে অমকের বউকে উপদেষ্টা বানায় দিছে। যেমন ফরাদ মাজার, তিনি তো নানান রকম কনফিউজ কথাবার্তা বলেন, তার ওয়াইফ এক দোকান চালাইতে হয়তো ফাঁকও করতে পারে না, এনজিওর নামে তারা দিয়েছে উপদেষ্টা বানায়। বলেন আপনি এরকম দেখেন, যেগুলো আছে সবগুলো এনজিও প্রথম দিকে। পরে রাজনৈতিক দলগুলোর কথাবার্তা, এইসব সমালোচনা, টকশোর পরে কিছু লোক নিচে পড়ে। নেয়ার পরে এখন যাদেরকে নিচে, একটা বিপ্লবের সাথে, বিপ্লবের চেতনার সাথে একটি লোকের কোনো সম্পর্ক নাই। 2-3টে লোকের আছে যারা ওই শেষের 3-4 দিন, আমার ছাত্র একেবারে জেলে নেওয়া যাবে না, আমার ছাত্র ছাড়িয়ে দাও, এছাড়া কোনো ভূমিকা নাই। সুতরাং এই একটা বিপ্লবের বলি আর আন্দোলন বলি, 2000 ছাত্র জনতা মারা গেছে, তারপরে যে তাদের যে চেতনা, সেটা কিন্তু এদের ভিতরে আমার কাছে মনে হয় না। এই জন্য তারা যে চলছে কচ্ছপ গতিতে, মনে হয় অনন্তকাল সরকারে থাকবে। এই জন্য সংস্কার কিন্তু বেরিয়ে একটা একটা করে বাড়াচ্ছে। 10টা হয়েছে। ভাই, সংস্কার তো এটা চলমান, পৃথিবী যতদিন থাকবে সংস্কার হবে, বিজ্ঞানের অগ্রগতি হবে, সংস্কার থাকবে। আগে মানুষ অপারেশন করতো, এখন রোবট অপারেশন করে। আগে মানুষ কাজ করতো, এখন কম্পিউটার, রোবট তাদের রিপ্লেস করতেছে, এখন মানুষের পরিবর্তে রোবট কাজ। সুতরাং এই সংস্কার তো হতেই থাকবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হতেই থাকবে। তা আমার বক্তব্য হচ্ছে যে এইটা তো ফাইনালি অন্তর্বর্তীকালীন সরকার, রংলি আমি বলবো, তখন তাদের উপলব্ধি করা উচিত ছিল যে আমরা কি কি করব, কি কি করব না,
সেই হিসাবে তাদের সরকার এটাকে বিপ্লবী সরকার যদি নাম দিত, তাহলে তারা এই সংস্কার টংস্কার অনেক কিছুই করতে পারতো, প্রজ্ঞাপন জারি টারি করে। তারা তো সংবিধান সমুন্নত রাখার কথা ওত নিয়েছে। এখন সংবিধানের সংশোধন কিভাবে করে, অন্য সংশোধন কিভাবে করে বলেন? তাদেরকে তাদের এখতিয়ারের মধ্যে পড়ে? এই প্রশ্নগুলি তো উত্থাপন হচ্ছে। এখন এই যে সংস্কার করে, এখানে তো অবশ্যই রাজনৈতিক দলের কনফিডেন্স লাগবে। হ্যাঁ, তাদের কোনো প্রতিনিধি সরকারেও নাই, সংস্কার কমিশন যেগুলো করছে এগুলোর মধ্যেও নাই। কয়েকদিন পর পর তো আপনাদেরকে ডাকা হয় রাজনৈতিক দলগুলোকে, দেখে তাদের সাথে আলোচনা করে তো প্রধান উপদেষ্টা। করে, 4 বার ডাকছে। আমি আমার দেশীয় ভাষায় বলি, অনেক জায়গায় বলছি, আমার কথা আমি কব তো খালি হুনায় লব। একটা রাজনৈতিক দলের সাথে কি আধা ঘন্টায় বক্তব্য হয়, সংলাপ হয়? 35 মিনিটের সংলাপ হয়? একদিনে 9টা পার্টিকে প্রোগ্রাম দিছে একদিন, তো লাইন ধরে গেছে, একটা শেষ হয়েছে, একটা ঢুকছে, একটা শেষ হয়েছে, আধা ঘন্টা কি সংলাপ? এটাকে সংলাপ বলে? এটা নিশ্চয়ই হয় যে দল গেছে, যেমন বিএনপি গেছে, তাদের 31 দফার সংস্কার প্রস্তাব রেডি আছে, তারা হয়তো ধরায় দিছে, ধরায় দেওয়ার পরে বেসিসে একটা কথা বলে দিছে, শুনে আপনারা যান। ধন্যবাদ। ফিরবো আপনার কাছে জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি যদি এই অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যকলাপ আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকের শুভেচ্ছা। একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্বটা গ্রহণ করেছে। বিশেষ পরিস্থিতিটা কি, এটি আর নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আমাদের 1.5 দশকের একটা আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্র পরিচালনায় আমি আমার ভূমিকাটা রাখব, যেহেতু আমি এই প্রজাতন্ত্রের মালিক, নাগরিক হিসাবে, ভোটার হিসাবে। কিন্তু আমাদের সমস্যা যেটা হয়েছিল যে প্রজাতন্ত্রের সঙ্গে, ক্ষমতার কাঠামোর সঙ্গে নাগরিকদের, মালিকদের একটা সম্পর্ক ছেদ ঘটেছিল, যেহেতু বিনা ভোটের মধ্য দিয়ে পার্লামেন্ট গঠন ইত্যাদি ইত্যাদি কাজের মধ্য দিয়ে। তারপরে প্রায় 1.5 দশকের পুঞ্জীভূত ক্ষোভ এবং সবশেষে এসে সেটি 5ই আগস্ট একটা নতুন দিকে যাত্রা শুরু করলো। এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস 85 বছর বয়স্ক একজন মানুষ, তাকে এনে আমরা কিন্তু এই টিমের প্রধান করলাম। একটা সরকার আসলে কি? সরকার হচ্ছে একটা টিম। এই টিমটা কতগুলো লক্ষ্যকে সামনে রেখে কাজগুলো করবে। জনগণ এই টিমকে যখন দরকার সহযোগিতা করবে এবং যখন দরকার সমালোচনা করবে। সহযোগিতা করার সুযোগও তার থাকতে হবে, সমালোচনা করার অধিকারও তাকে দিতে হবে। কিন্তু এর আগে কিন্তু আমরা এই জায়গাটায় দেখেছি যে সমালোচনা করার অধিকারটা আমাদের ছিল না। আপনি একটু কথা বললে, যেমন রাঙ্গামাটিতে বৃষ্টি হয়েছে এবং শহরে কাদা জমেছে, এটি নিয়ে ফেসবুকে একজনে একটা কমেন্ট করার কারণে তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আজ থেকে বছরখানেক আগে তাকে জেলে যেতে হয়েছে। অর্থাৎ আপনি রাষ্ট্রের কাছে যে পাওনাটা, সেই পাওনাটা যদি আপনি না পান, তাহলে আপনি রাষ্ট্রকে অভিযুক্ত যে করবেন, তার কাছে যে জবাবদিহিতা চাইবেন, রাষ্ট্র সেটিকে স্বাভাবিকভাবে নিত না, বরং এটিকে ক্রিটিক করার কারণে আপনার বিরুদ্ধে খড়গহস্ত হতো। সেখান থেকে একটা পরিবর্তন হোক, এটি আমরা চেয়েছিলাম। এবং এই পরিবর্তনটা শুধুমাত্র রাষ্ট্র পরিচালনায় আমার ভূমিকা না, অন্যান্য জায়গায়, আমার ইকোনমিতে, আমার সোসাইটিতে, আমার পররাষ্ট্রনীতিতে, বিভিন্ন জায়গায় সরকার যাত্রাটা শুরু করেছে। এবং এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা। এর আগে যে গণঅভ্যুত্থানগুলো হয়েছে 90 সালে, যে গণঅভ্যুত্থানেও কিন্তু ছাত্র নেতারা সামনে ছিল, সর্বদলীয় ছাত্র ঐক্য, তাদের কিন্তু পার্টিসিপেশন ছিল না বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে যে কেয়ারটেকার সরকার ছিল। কিন্তু এবারের শিক্ষার্থীরা তারা বলেছে যে আমাদেরকে এর মধ্যে রাখতে হবে, এবং তাদের প্রতিনিধিরা আছে। গত 100 দিনে সরকারের অর্জন কি কি? সরকারের কতগুলো অর্জন আছে। অর্জনের জায়গায় আমি প্রথম মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন ব্যক্তিকে এই টিমের প্রধান করা। আর এর বাইরে আপনি দেখবেন যে তার যে ইমেজটা আমি মনে করি যে একটা বড় ক্যাপিটাল আমাদের জন্য, যদি আমরা সেটিকে প্রপারলি ইউজ করতে পারি। কিন্তু এখন পর্যন্ত আমি দেখছি সেই ইমেজটাকে আমরা প্রপারলি ব্যবহার করতে পারিনি, অথবা ব্যবহৃত হচ্ছে না। যেমন আপনি দেখবেন যে কয়েকদিন আগে আমেরিকায় যাওয়ার পরে তিনি বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে তাকে যেভাবে রিসিপশনটা আমরা দিয়েছি, সারা পৃথিবী দিয়েছে, বিশ্বের বড় বড় দেশগুলোর প্রধানরা দিয়েছে, কিন্তু তার ভেতর থেকে যে ফিডব্যাকটা আমার প্রত্যাশিত ছিল, আমেরিকার সাথে আমাদের এই যে পোশাক খাতের কোটা সহ বিভিন্ন বিষয়, সেই জায়গাটায় কিন্তু
এই ধরনের কোনো অগ্রগতি আমার কাছে নেই। অর্থাৎ আমার টিম লিডার যিনি, তার ওয়ার্ল্ড ওয়াইড একটা গুড ইমেজ আছে, কিন্তু সেই ইমেজটা নিয়ে তো আমি বসে থাকলে চলবে না। এটিকে আপনার বিভিন্ন জায়গায় আপনার যেখানে দরকার পজিটিভলি এটাকে ইউজ করা, আমরা সেই কাজটি এখন পর্যন্ত করতে পারিনি। অর্জনের জায়গায় সরকার কতগুলো বোধ, যে আমাদের এখানে 15 বছরে অনেকগুলো অন্ধকার পকেট, যে পকেটগুলোতে নানা রকমের আবর্জনা জমেছে এবং সেগুলোকে পরিষ্কার করার জন্য কতগুলো সংস্কার কমিশন হয়েছে, এটি আমি ইতিবাচক মনে করি। আর এর বাইরে তারা কতগুলো এই যে গণঅভ্যুত্থানের বিচার কাজ প্রাথমিকভাবে শুরু করা গেছে, কিন্তু এর ভেতর থেকে কি যে পরিবর্তন প্রত্যাশী জনগণ, তাদের স্বপ্ন কি পূরণ হচ্ছে? না। এই যে এজেন্ডাগুলোর কথা বললাম, ইস্যুগুলোর কথা বললাম, এক একটা ইস্যু এক এক সেকশন অফ পিপলের কাছে এক এক রকমের আবেদন তৈরি করে। শহরের মানুষের কাছে ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টাডি সার্কেলে যে এজেন্ডা, দিনাজপুরের একজন কৃষকের এজেন্ডা কিন্তু এক না। আপনি একটা জায়গায় বিশ্ববিদ্যালয়ের কোনো একটা জায়গায় সেখানে এই যে রাষ্ট্র সংস্কার, সংবিধান, মানবাধিকার, তারপরে হচ্ছে কালো আইন, এই বিষয়গুলো যেভাবে পার্টিসিপেশনটা হয়, ওই যে গ্রামের কৃষকের কাছে তার এটা কিন্তু ওরকমের না। সে একটু অন্যভাবে তার জীবন ঘনিষ্ঠ ইস্যু নিয়ে কথা বলতে চায়। আমরা এই সময়কালে দেখছি শহরের মধ্যবিত্ত মানুষের ড্রয়িং রুমের যে ইস্যুগুলো, বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে স্টাডি সার্কেলের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে, কিন্তু মানুষের দ্রব্যমূল্য একটা বেসিক ইস্যু, যেটা গত সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, তার মানে এই না যে শুধুমাত্র ডক্টর ইউনূস সরকারের সময় এই যে দ্রব্যমূল্য বেড়েছে আর কখনো বাড়েনি। নো, বিভিন্ন সময় বেড়েছে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বা যারা দায়িত্বে থাকেন সরকারের পক্ষ থেকে যে ধরনের রেসপন্সটা, এই সময়কালে আমরা সেই রেসপন্সটা দেখছি না। আর আমরা যদি বলি জনগণের সরকার, আমরা বলছি অন্তর্বর্তী সরকার, জনগণের সরকার, তো জনগণের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, আপনি দ্রব্যমূল্যের কথা বলছেন, আইন শৃঙ্খলার কথাগুলো বলছেন, আবার রাজনৈতিক দলগুলোর থেকে কিন্তু চাপ আছে নির্বাচনের বিষয়ে, তো সবকিছু মিলে আসলে সরকার কি জনগণের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, নাকি আসলে কোন বিষয়টাকে সরকার বেশি? আমার কাছে প্রথমত যেটা মনে হচ্ছে যে সরকার শহরের মানুষের চাওয়া পাওয়াকে প্রায়োরিটি দিচ্ছে। আপনার খেয়াল আছে গত মাস দুয়েক আগে আমাদের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা অঞ্চলে একটা প্রবল বন্যা হলো, তার আগে কুমিল্লা অঞ্চলে বন্যা হলো। কুমিল্লা অঞ্চলের রেসপন্সটা আমরা কিন্তু দেখেছি, টিএসসিতে হাজার হাজার মানুষ গিয়ে, এরা দায়িত্বশীল যারা তারা গিয়েছেন, কিন্তু নেত্রকোনা অঞ্চলে যে বন্যাটা হলো, এই বন্যার প্রায় 1.5 মাস পরে আমাদের ত্রাণ উপদেষ্টা গিয়েছেন, তাৎক্ষণিকভাবে যে ছুটে যাওয়া, তাদের পাশে দাঁড়ানো, সেই কাজটা কিন্তু করা। আমরা এইভাবে বৈষম্য না করে আমরা দেখেছি, এটাও তো বলতে পারি যে আসলে যে কোনো কাজের স্পিরিটটা যেভাবে শুরুতে থাকে, এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এটি কমে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে আপনি যখন পাবলিকের সেন্টিমেন্টটাকে থেকে একটু দূরে সরে যাবেন, আপনি যখন বুঝতে পারবো না, আপনি আমাকে যে জিজ্ঞেস করছেন, আমি যখন বুঝবো যে আপনি আমার কাছ থেকে কোন কথাটা শুনতে চান, আমি সেটাই কিন্তু বলবো। এবং সেখানে যদি কমিউনিকেশন একটা গ্যাপ হয়, আজিজ ভাইয়ের সঙ্গে আমার কমিউনিকেশন গ্যাপ, আমি আজিজ ভাই কি শুনতে চাই আমি এটা বুঝবো না। এখন যেটা হয়েছে, এই শিক্ষার্থীদের সঙ্গে একটা গ্যাপ, আপনি দেখবেন যে এই সরকারের বিষয় নিয়ে আমরা আরো বিস্তৃত আলোচনা করব পরবর্তীতে। আমি জনাব এম এ আজিজ আপনার কাছে ফিরতে চাই, জানতে চাই আসলে এই যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা নিয়ে কথা বলছিলেন আপনি, উপদেষ্টা নিয়োগ দেওয়ার পরে সেটা নিয়েও কিন্তু জনগণ থেকে বিভিন্ন বিভেদ সৃষ্টি হয়েছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবাদও জানিয়েছেন আসলে। তো এই নিয়োগের বিষয় এবং অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টাগণের, সেই ক্ষেত্রে কোন স্ট্যান্ডার্ড মানা হচ্ছে এবং বিরোধিতা কাদের সাথে পরামর্শ করা হচ্ছে বা প্রয়োজন আছে কিনা, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখেন, এখন যে উপদেষ্টা পরিষদ আছে, এনজিওর আছে, আর কিছু প্রফেশনাল আছে, তারা তো মানুষ বাঁচতেও পারলেন, এর ভিতরে ঢুকায় ফেলছে 21শে গ্রেনেড হামলার ব্যাপার জড়িত থাকে বলে তার সে জেল খাটা আসামি, জেল খেটে এসছে, বেরিয়েছে, তাকে উপদেষ্টা পরিষদে নিয়েছেন। হ্যাঁ, ছাত্র হত্যা মামলায়, এই ছাত্র হত্যা মামলায় আসামি, তাকেও আপনি নিয়েছেন। এরপরে সাংস্কৃতিক উপদেষ্টা বানাইছেন, তাকে দিয়ে তো দুনিয়ার কেলেঙ্কারি চলতেছে। ইতিমধ্যে মৌলানারা, হুজুররা খেপে গেছে, এটা নিয়ে বলতেছে। তো এতে ছাত্ররাও আপত্তি করছে। এখন প্রশ্ন হলো, ছাত্ররা আপত্তি করছে, ছাত্রদের কথা যদি আমরা বলি, ছাত্ররা অসুস্থ যারা আছেন, আহত হয়েছেন, তারাও কিন্তু উপদেষ্টা পরিষদে থাকতে চাচ্ছেন। আবার আমরা যদি বলি যে বিভাগ ভিত্তিক বৈষম্য দূরকরণে সার্জিস আলম, যে বৈষম্য বিরোধী ছাত্র এবং আপনার
জুলাই ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক উনিও বলেছেন যে এই 3টা বিভাগ রাজশাহী, ঢাকা, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ 3টা বিভাগ থেকে কোনো উপদেষ্টা নাই। তো এভাবে প্রত্যেকের চাওয়া কি পূরণ করা সম্ভব? না, চাওয়ার পরিস্থিতি তৈরি হলো কেন? আপনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, বঙ্গভবন থেকে ওত নিয়ে বড় বড় দামি গাড়ি পেল, গাড়ি চড়ে যার যার মতো অফিসে গেছে, ওসব বাসায় গেছে। তাদের উচিত ছিল না যে প্রায় 1,500-2 হাজার ছাত্র জনতা অসুস্থ হয়ে আছে, কারো চোখ নাই, কারো কান নাই, কারো হাত নাই, ওখানে ভিজিট করা? আপনার স্বাস্থ্য উপদেষ্টা যিনি দায়িত্ব পাইছেন তিনিও কি গেছেন? যান নাই। এখন 100 দিন পার হওয়ার পরে এই অসুস্থ যাদের চোখ নাই, কান নাই, নাক নাই, তারা যখন আন্দোলনে নামছে তখন গেছে, গিয়া একজন উপদেষ্টা বলতেছে অ্যাটলিস্ট আমরা আপনাদের সমস্যা অনুভব করতে পেরেছি 100 দিন পরে। আচ্ছা বলেন তো, একটা অসুস্থ লোক যার চোখ নাই, পা গেছে, নাক গেছে, কান গেছে, ঠ্যাং ভেঙে গেছে, 100 দিনের পরে যা হিলিং হওয়ার হয়ে গেছে, সারছে। এখন কি কোনো পৃথিবীর সবচেয়ে বড় হসপিটালে নিলেও কি সেটা ঠিক করতে পারবেন? পারবেন না। তো তাহলে এইটা কি একটা বিপ্লবী সরকারের ক্যারেক্টার হলো? হলো না তো। সুতরাং আপনি এক উপদেষ্টা সিলেকশনে কেউ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, ছাত্ররা তাদের কাছে আছে, ছাত্রদের 3 জন কিন্তু ডাইরেক্টলি, 2 জন উপদেষ্টা আছে, 1 জন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছে, তারাও জানে না। তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে উপদেষ্টা পরিষদে, তারাও জানে না। আমার কথা হলো তাহলে কাজটা কে করে? অর্থাৎ এর ভিতরে বিশেষ কিছু লোক আছে, তারা তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের লোককে উপদেষ্টা হিসেবে হায়ার করতেছে, তাকে যাচাই বাছাইও করা হচ্ছে না, কাক দিয়ে কাজ হবে, কাক দিয়ে কাজ হবে না। এটা কিন্তু কোনো বড় দল ইলেকশন করে ক্ষমতায় আসে নাই যে 50টা মন্ত্রী থাকলে তার ভিতরে 5টা মন্ত্রী দুর্বল থাকুক, চলে, প্রতিমন্ত্রী করে রাখলো। এটা তো প্রত্যেকটা লোককে কাজ করতে হবে, কাজ বুঝতে হবে। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে স্বাস্থ্য উপদেষ্টা কি, তার চেহারা চেনেন নাকি, তার কোনো কাজ জানেন নাকি, আপনি কইতে পারবেন না। আমি পারবো না। সুতরাং এটা তো একটা বিপ্লবী সরকারের ক্যারেক্টার এর না, এ তো কচ্ছপ গতিতে চলতেছে, এ তো খরগোশ গতিতে চলার কথা ছিল। তার প্রথমে আগে তার সমস্যাগুলো ওয়ার্কআউট করে তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে গ্যাপ তৈরি না হয়, অনবরত সিটিং দিবে, হ্যাঁ, গ্যাপগুলো তাদের সমর্থন ছাড়া তো গভর্নমেন্ট থাকতে পারবে না, চলবে না তো, কারণ গভর্নমেন্ট তো মিজারেবলি সর্বদিকে ফেল করতেছে। হ্যাঁ, তো এখন আপনি ওই ধরেন এই যে COP29 সম্মেলনে প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন, ওইসব ব্যাপারে তো ওনার বক্তব্য সব বিমোহিত হয়ে গেছে। সে তো আমার বাংলাদেশের জন্য দরকার না। আমার বাংলাদেশে তো কালকে খাবার পাচ্ছে না, রিক্সাওয়ালা, গরিব শ্রমিক খাবার পাচ্ছে না, আপনি খাবার জোগান দেন। খাবার তো ভারতের অমর্ত্য সেন নোবেল বিজয়ী বলছিল যে খাবারের অভাবে দুর্ভিক্ষ হয় না, খাবার কেনার অভাবে। মিশরে যে ঘটনা ঘটছে, আমরা তো ওইদিকে যাচ্ছি। তো এই জন্য বলছি, বিরতি নিব, বিরতির পর আলোচনা ফিরছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবার স্বাগত জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। আলোচনা করছিলাম সমসাময়িক বিষয়ে। এবার যাচ্ছি জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো একটি নির্দিষ্ট রোড ম্যাপ চাচ্ছে, একটি নির্দিষ্ট সময় চাচ্ছে, আবার সংস্কারের একটা বিষয় রয়েছে। সরকার বলছে একটি নির্দিষ্ট সময়ের পরে বা একটা উপযুক্ত সময় পরে নির্বাচন দেওয়া হবে। এই উপযুক্ত সময়টা আসলে কতটুকু হওয়া উচিত, বা এর আগে কোন কাজগুলো আসলে সম্পন্ন না হলে নির্বাচনের পথে যাওয়া উচিত না বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা 15 বছরের যে শাসনটার সাথে আজকের শাসনটার কম্পেয়ার করছি, শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিলেন, তার সাথে মানুষের বিরোধের জায়গাটা কোথায় ছিল? আপনি আপনার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেন, আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, এবং এই মালিকানা নিশ্চিত হয় তার জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে। আপনি যখন একটা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন, আপনি মেয়র নির্বাচিত করবেন, কাউন্সিলর করবেন, এমপি করবেন, এই যে করার ক্ষমতাটা আপনার হাতে আছে, এটাই হচ্ছে আপনি রাষ্ট্রের মালিক বলে এই ক্ষমতাটা আপনার হাতে আছে। 15 বছরে সেটি ছিল না। আমরা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখি
যে আমাদের দেশ পরিচালিত হবে, এই যে আজিজ ভাই যেটি বললেন, কয়েকজন এনজিও কর্মকর্তার হাত দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে না, রাষ্ট্র পরিচালিত হবে রাজনীতিবিদদের হাতে। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে, ভোটাধিকার নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, এবং তার জন্য দরকার হচ্ছে একটা নির্বাচন। তো 15 বছরের যে পরিবর্তনটি হয়ে গেছে আমাদের রাজনীতিতে, তাতে ওই যে 3 মাসের একটা সময়ের মধ্যে একটা কেয়ারটেকার সরকার এসে নির্বাচন দেওয়া সম্ভব না। কারণ এইখানে নির্বাচনের জন্য আপনার অনেকগুলো শর্ত আছে। একটা নির্বাচন তো যেন তেনভাবে না, আমরা যেটা বলছি যে গ্রহণযোগ্য নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, তারপরে হচ্ছে ক্রেডিবল নির্বাচন। তো এইগুলো করার জন্য আপনাকে কতগুলো পরিবর্তন আনতে হবে। তো সেই পরিবর্তনটা আপনি কতটুকু আনবেন? একটা নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করার জন্য যে ধরনের পরিবর্তনগুলো দরকার, আপনি সেই পরিবর্তনটুকু আনবেন। এখন আপনি দুটো কাজ করতে পারেন। আমরা কিন্তু কেউই ডক্টর ইউনূসের কাছে বলিনি যে আমরা আপনার হাতে লাগানো গাছের পেয়ারা খাবো অথবা আপনার হাতে লাগানো গাছের আম খাবো। একটা আম গাছ লাগালে তার ফল আসতে 5, 7, 6 বছর সময় লাগে। আপনি যদি একটা ওই তেঁতুল গাছ লাগান 10, 12 বছর, 15 বছর সময় লাগে। তো আমরা তার কাছে তো এগুলো খেতে চাই না। আমরা চাই যে আমি ভোটাধিকারটা প্রয়োগ করতে পারি, তার জন্য যে আগের যে পরিবেশ ছিল তার থেকে বেটার একটা পরিবেশ এনশিওর আপনি করবেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় যে নষ্ট হয়ে গেছে, এইটার জন্য আমি কেবল শেখ হাসিনাকে কিন্তু দোষ দিতে রাজি না। সম্পূর্ণ দায় দায়িত্ব শেখ হাসিনার আমি এটি বলবো না। বাংলাদেশের গত 53 বছরে একটা নানাভাবে এই পকেটগুলোতে ময়লা জমা হয়েছে, এবং এই ময়লার সবথেকে বেশি জমাটা হয়েছে শেখ হাসিনার আমলে। ঢাকা শহরে প্রতিদিন গার্বেজ তো জমা হয়, আবর্জনা জমা হয়, কিন্তু আপনি দেখবেন যে কোরবানির সময় আবর্জনা অন্য স্বাভাবিক সময়ের থেকে অনেক বেশি জমা হয়। তো গত 15 বছরে যে আবর্জনাটা জমেছে আমাদের রাজনীতিতে, সেটি অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। সেই কারণে আমরা সেই বিষয়টা আলাপ করছি। আমাদের এখানে কেয়ারটেকার ব্যবস্থা আমরা এনেছিলাম, সেই কেয়ারটেকার ব্যবস্থা পরবর্তীকালে রাজনীতিবিদরা নিজেদের দখলে নিয়ন্ত্রণে রাখার জন্য এটিকে বিতর্কিত করেছে না। প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দিয়ে কেয়ারটেকারের ক্ষমতাও, রাষ্ট্রের ক্ষমতা একজনের হাতে দেওয়া, বিচারপতির বয়স বাড়ানো ইত্যাদি ইত্যাদি করেছে। শেখ হাসিনা সেটিকে 16 কলা পূর্ণ করেছে। সুতরাং আপনি শেখ হাসিনাকে আমি 80 ভাগ দোষ যদি দেই, 90 ভাগও যদি দেই, 99 ভাগও যদি দেই, অন্তত 1% দোষ অন্যকে নিতে হবে। এখন একটা নির্বাচনের জন্য আপনার প্রয়োজন কি কি? একটা নির্বাচনের জন্য আপনার পুলিশ প্রশাসন দরকার, এক। সেকেন্ড দরকার হচ্ছে আপনার ব্যুরোক্রেসিটাকে, নির্বাচনকে যারা সহযোগিতা করবে, আপনার একটা ভোটার লিস্ট দরকার। এই কাজগুলো করা দরকার। এখন পুলিশের কাজটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, জনপ্রশাসনের কাজটা সরকারের অধীনে, আর নির্বাচনের জন্য আমাদের এখানে কিন্তু একটা আলাদা সেক্রেটারিয়েট আছে। এটা কিন্তু আপনার ওই তোপখানা রোডের সেক্রেটারিয়েটের প্রয়োজন নেই। ইলেকশনের জন্য আলাদা একটা সেক্রেটারিয়েট আছে। আপনি তাকে কাজটা করার দায়িত্বটা দিয়ে দেন যে তোমাদের এই এই কাজগুলো করতে হবে, তোমরা করো, আর আমরা সংস্কারের এই কাজগুলো করি। সংস্কার এবং নির্বাচনী প্রস্তুতি পরস্পর সাংঘর্ষিক না। যদিও এখানকার একটা গ্রুপ যারা অন্য পারপাস সার্ভ করার জন্য, অন্য উদ্দেশ্য নিয়ে এখানে এসে বলে আগে সংস্কার নাকি পরে নির্বাচন, এটা আমি মনে করি যে এর মধ্যে একটা কুমতলব আছে। একসঙ্গে দুটো কাজ চলতে পারবে না। আমি পাশাপাশি আমাদের জনগণের সাথে সম্পৃক্ত, জনসম্পৃক্ত যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে গুরুত্ব দিতে আমি ওই জায়গাটাই ফিরবো আপনার কাছে, দুটো কাজই করতে। আবারও ফিরবো জনাব এম এ আজিজ। আপনি যদি এই বিষয়টাকে দেখেন যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এই সরকার নির্বাচন খুব দ্রুত একটা রোডম্যাপ চাচ্ছে, বিএনপি থেকে বলা হচ্ছে এই সরকার ব্যর্থ হলে একটা আশঙ্কা করছে তারা, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আবার অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে ব্যর্থ দেওয়া যাবে না, পুরোপুরি বিরোধিতাও করছে না, কিন্তু তাদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে কিন্তু তারা বিভিন্ন সংবাদ সম্মেলন করেছে এবং বিভিন্ন অসন্তুষ্টি প্রকাশ করেছে, বিরোধিতাও করেছে, কিন্তু এই সরকারকে তারা সরাসরি ফেইলারও বলতে চাচ্ছে না এবং ফেইলার হতে দিতেও চাচ্ছে না। আসলে তারা কি তাদের মত প্রকাশ করতে কোনো রকম দ্বিধাবোধ করছে? কিছু তো দ্বিধাবোধ করছে, কারণ তারা অনেক ম্যাচিউরড লিডার, বড় বড় রাজনৈতিক দল। যতই বলেন জনগণের পালস রাজনীতিবিদরা বেশি বোঝে। হ্যাঁ, এখন ধরেন আপনার এখানে শরীফ ভাই আছে, আমার চাইতে উনি কিন্তু জনগণের পালস বেশি বুঝবে। আমি পিওর অ্যান্ড সিম্পল প্রফেশনাল। সুতরাং রাজনীতিবিদ আপনি খেয়াল করে দেখেন, ফখরুল ইসলাম আলমগীর আগেই বলেছিলেন যে আমরা বিরাজনীতিকরণ চাই না, -2 চাই না, গণতন্ত্র চাই।
এখন বলতেছে দ্রুত নির্বাচন চাই, হ্যাঁ, এবং আবার বলতেছে সরকার আমাদের, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ ব্যর্থ হইলে যে কথাটার প্রশ্ন থেকে যায়, কেন এই কথাটা বলছে, সরকার পারছে না কেন তাকে বিদায় নিতে বলছে না, এটার কারণ এই সরকারকে বিদায় দিলে রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে। এই ভ্যাকুয়াম কখনো ভ্যাকুয়াম থাকে না, এইখানে শূন্যস্থান পূরণ হবে। এই পূরণ হলে হয় ফ্যাসিস্ট পূরণ করবে, আর না হলে উত্তরপাড়া পূরণ করবে, দুটোর ছাড়া তো বিকল্প নাই। তো সুতরাং তারা ওই জায়গায় যেতে চায় না, তারা চায় যে এই সরকারের উপরে চাপ দিয়ে যত দ্রুত নির্বাচন দেওয়ার সম্ভব। কিন্তু এই সরকার কিন্তু আপনার সমস্যাটা দাঁড়াইছে এই জন্যে, আস্তে আস্তে এই সরকার আইসোলেট হয়ে যাচ্ছে, সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাদের আনা সরকার, যেটা ছাত্ররাও তাদের এখন সমালোচনা করে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে উপদেষ্টা বানানো নিয়ে সমস্যা, হ্যাঁ, একটা ডিভিশনে 13 জন উপদেষ্টা, আর বাকিটাই হলো, আর বাকি কয়েকটা, একটা ডিভিশন কি উত্তরাঞ্চল দেশে, এই দেশের 25 ভাগ, উত্তরাঞ্চলে রাজশাহী এবং রংপুর মিলে 25 ভাগ, কাউকে তো বানায় নাই। সুতরাং আপনার সুষম উন্নয়নটা কিভাবে হবে? এদিকে তো সব রাজনৈতিক দল কিন্তু খেয়াল রাখে, সব অঞ্চল থেকে আপনার মন্ত্রী টন্ত্রী ইত্যাদি রাখে, তো সেটাও রাখে নাই। এদিকে উপদেষ্টা যে চয়েস করতেছে সেগুলো অনেক বিতর্কিত। আপনি বলেন তো যে 17 কোটি লোক, অ্যাডাল্ট লোক মন্ত্রী উপদেষ্টা বানানোর মতো তো অন্তত পক্ষে 8 কোটি লোক আছে। আপনি তার ভিতর থেকে বেছে বের করে যারা দক্ষ, যারা এই আপনার বিপ্লবের যুগে কাজ করতে পারে, এর ভিতরে আপনি 50টা 30টা লোক বাঁচতে পারেন না, তাহলে কেমনে? এখন যদি ভাবেন যে আমার সাথে খাতির আছে, আমার অনুগত থাকবে, সুতরাং উনি আমার উপদেষ্টা হোক, যোগ্যতা যাই হোক সেটা বিচার নেই, তাই তো হচ্ছে। কারণ উপদেষ্টার কোনো কাজ নাই, কাম নাই। এখন তো আমি তো মনে করি যে উপদেষ্টা যে কয়েকজন 3-4 জন রেখে আর সবগুলো চেঞ্জ করা উচিত। এরা হচ্ছে না তো। এখন সব এই সরকারের ব্যর্থ হইলেও এই সরকার কিন্তু পুরো জাতিকে হোস্টেজ করে ফেলছে, রাজনৈতিক দলকে হোস্টেজ করে ফেলছে। কারণ তার বিরুদ্ধে স্লোগানও দিতে পারতেছে না, আবার তারা খরচও করতেছে না আজীবন কোনো নির্বাচন দিবে কিনা। তারা রোডম্যাপ চাচ্ছে, এটা তো সব মিশনারিজ না, ছোট বড় দল, এটা তো মিশনারিজ কোনো পার্টি না। তারা তো রাজনীতি করেই ইলেকশন করবে, ক্ষমতায় যাবে, এই জন্যই তো যাবে, তো এটা তো চাইবেই। তো আমার কথা হলো একটা রোড ম্যাপ ঠিক আছে, 2 বছর সময় দিক, 2.5 বছর দিক সময়, যদি ওতে কাভার না হয় আরও দিক। তারপরে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য কি কি সংস্কার দরকার, রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা গোপনে কথা কয়ে দরকার নেই, সব দলকে ডেকে রাউন্ড টেবিল করুক, একজনের সামনে আরেকজন বলুক, বলে আপনি একটা কনক্লুশন করেন যে আমাদের একটা নিরপেক্ষ নির্বাচন হতে এই জিনিসটুকুতে সংস্কার দরকার, করে আপনি নির্বাচন দেন, হয়ে গেল। সেটা তো করতেছে না, যেভাবে সংলাপ করছে সব একদল করে আলাপ করছে। হ্যাঁ, যে তোমারে আমি একটা কই মাছ খাওয়াইছি, তুমি অন্যেরা বললো না, বাপটা তো এরকম হয়। হ্যাঁ, তো পাট কাটতে দিছে, পাট কাটা তো পাট তো স্লো হয়, এক বুড়ি চালাক, সে একটা করে ভাতের নিচে একটা করে কই মাছ দিছে, আর কানে কানে কয় যে তোমাকে আমি বেশি ভালোবাসি, তুমি পাট বেশি করে কাটো, কারণ তোমাকে আমি একটা কই মাছ দিছি। ও তো দেখছে খুব জোরে, পরে ফাঁস হয়ে গেছে, সবাইকে ভিতরে কই মাছ দিছে। আমরা কিন্তু দেখছি যে সব রাজনৈতিক দলগুলো কিন্তু এক ঐক্যমতে পৌঁছাতে পারছে না। আসলে এরকম কেন হচ্ছে? বা রাজনৈতিক দলগুলো দাবি চাহিদা এক এক, রাজনৈতিক দল যদি আপনি এক করতে চান, তাদের রাজনৈতিক দল ভিন্ন আছে, তাদের আদর্শ আলাদা আছে। বিএনপির আদর্শ আর সিপিবির শরীফ ভাইদের আদর্শ তো এক তো হবে না, কিন্তু কমন ইস্যুতে তারা এক হবে। যে এখন একটা নিরপেক্ষ নির্বাচন, ওনারা তো বলতেছে না যে সিপিবি বলতেছে না আমাকে প্রধানমন্ত্রী বানায় দিতে হবে, তা তো বলছে না। তারা একটা নিরপেক্ষ নির্বাচন চায়, তাদের পার্টির স্ট্রেংথ অনুযায়ী যতটুক পায় ততটুক পাবে। সবাই তো এই কথা তো সবাই বলতেছে। এখন মেজর একটা শিফট আছে যেখানে আছে, আপনি যদি তাদের দূরে রেখে বলেন, বিএনপি বলে ওয়েস্টমিনস্টার সিস্টেমে, অর্থাৎ যে সিস্টেমে ইলেকশন আছে সেভাবে ইলেকশন হোক। জামাত বলতেছে আনুপাতিক হারে নির্বাচন চাই। হ্যাঁ, এখন এটা ডিবেটেবল। আনুপাতিক হারে নির্বাচন এই একটা মোটামুটিভাবে দেখা যায় যে এটা মানে অনেক দলই সবাই সিট পাওয়ার সম্ভাবনা থাকে, 1% সিট পেলেও তো সে 3টে সিট পায়, এরকম আর কি। কিন্তু এখানে
ছাত্রদের দাবি আছে ফেসিবাদের বিলোপ চাই। আপনি যদি আনুপাতিক হারে নির্বাচন দেন, আওয়ামী লীগ তো ব্যান করেন নেই, তাও সেও যদি নির্বাচনের জন্য কেউ দরখাস্ত করে, সে যদি ইলেকশন করে, সেও তো আপনার পার্লামেন্টে থাকবে। সুতরাং আনুপাতিক হারে নির্বাচনে যাওয়া তো ওই সমস্যা আছে। তো এই জন্য আমার বক্তব্য হলো যে আপনার দলের মতামত থাকবে, আপনি দলগুলোকে বসে একটা দেশে একটা নির্বাচনে আগে যান। নির্বাচনে যেতে হলে ধরেন এটা হইতে পারে প্রশ্ন, যেটা আমিও লিখেছি, যার জন্য অনেকেই কেউ পছন্দ করে না। আচ্ছা, নির্বাচন হলো, শরীফ ভাইরা ক্ষমতায় গেল, ওনাদের তো রাজনীতি আলটিমেটলি বিপ্লব করা, দেশে সমাজতন্ত্র কায়েম করা। আমরা কি সমাজতন্ত্র সরকারের জন্য এখন সব দল এক হবে? হবে না তো, হবে না তো। সুতরাং এটাই পরিষ্কার করতে হবে। নির্বাচন ইস্যুতে তো একমত হওয়া উচিত। আমরা জামাতের পক্ষ থেকে দেখেছি যে তারা যথেষ্ট সময় দিতে চাচ্ছে, অন্যান্য দল সময় দিতে চায়, কিন্তু বিএনপি একটা নির্দিষ্ট সময়সীমার কথা বলছে। ছাত্রদের দাবি হচ্ছে ফ্যাসিবাদ বিলুপ, বৈষম্যহীন সমাজ, সুশাসন, আইনের শাসন। এটা তো আমরা স্বাধীনতা যুদ্ধের সময় এইটাই ভিন্ন ভাষায় একই দাবি ছিল, একই দাবি ছিল। তো এখন আপনি বলেন তো দেখি, সুশাসনটা দেশে চান, কোন পার্টির ভিতরে সুশাসনটা আছে, অর্থাৎ গণতান্ত্রিক চর্চা আছে বলেন? এখন আপনারা ইলেকশন করে আপনারাই ক্ষমতায় কেউ গেলেন, পার্টির ভিতরে সেই শেখ হাসিনার মতো দেশ চালাইলেন, তাহলে লাভ হইল কি? দেশ ছাত্র জনতাদের 2000 জীবন দিল, এর আগে তো আয়নাঘরে ঢুকছে, হারায় গেছে, মিসিং হয়েছে, এগুলোর কি হবে? কি হবে? সুতরাং তারা নিজেদের কথা বলে না, শরীফ ভাইরা কিন্তু নিজেদের সংস্কারের কথা বলে না, বুঝছেন? সংস্কার ওই সরকারের কথা না, ইলেকশন যেটুকু হয় নিরপেক্ষ ওইটুকু সংস্কার করেন, আমি ক্ষমতায় গিয়ে আমার মতো করে চালাবো, সেটা তো হবে না, জাতির আকাঙ্ক্ষা মতো চালাইতে হবে। ধন্যবাদ। একটা বিরতির সময় নিতে হয়েছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে আরো একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। আলোচনা করছিলাম রাজনীতি, নির্বাচন এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে। ফিরছি জনাব শরীফুজ্জামান শরীফ আপনার কাছে। আপনি যেমনটা বলছিলেন যে জনগণের সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে আসলে এখানে সংস্কার প্রয়োজন আছে, তো কোন কোন বিষয়গুলোকে আসলে সরকারের বেশি গুরুত্ব দেওয়া উচিত এই মুহূর্তে, সেটা নিয়েও আপনি আলোচনা করেছিলেন। আমরা যদি বলি, একটা অবস্থা দেখেছি আমরা এই অভ্যুত্থান পরবর্তীতে মামলার সংখ্যা বেড়েছে, কিন্তু এর মধ্যে ভুয়া মামলা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে যারা আসলে মৃত এমন একটি মামলা করা হয়েছে, পরে কিন্তু তিনি আবার থানায় হাজির হয়েছেন, এবং এরকম মামলা চলমান রয়েছে, আগেও ছিল আসলে। তো এগুলোর জন্য বলা হয়েছে যে ভুয়া মামলা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এরকম কোনো ব্যবস্থা আমরা এখনো দেখছি না। তো আসলে এই বিষয়গুলোকে প্রতিরোধ করা যায় কিভাবে? ধন্যবাদ। আপনি চমৎকার একটা ইস্যু তুলে ধরেছেন, এবং এই সময়কালে এই যে মিথ্যা মামলা, ভুয়া মামলায় অসংখ্য মানুষ নানাভাবে নির্যাতিত হচ্ছেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কোথাও কোথাও এর ভেতর থেকে অস্থিরতাও তৈরি হচ্ছে সমাজে। একটা বিপ্লব বলেন বা পরিবর্তন বলেন, এটি শুধুমাত্র শাসকের বদল না, মানসিকতারও যে বদল হওয়া দরকার সেটি আমাদের মধ্যে নেই। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা মরা মানুষকে, বিদেশে চলে যাওয়া মানুষকে নানাভাবে অভিযুক্ত করতেন। এখন যারা সুযোগটি পেয়েছেন, এতদিন পালিয়েছিলেন, সেই কাজটি এরাই করছেন। গত কয়েক মাস আগে, 1 মাস আগে ঢাকার যাত্রাবাড়িতে একটা মামলা হয়েছে। এই মামলাটি হচ্ছে পরিবেশ অধিদপ্তর এক ভদ্রলোকের, বিএনপির একজন নেতা, তার একটা ভবন, সেটিকে তিনি যে কাজের জন্য লোন নিতে চেয়েছিলেন, ওই পরিবেশ অধিদপ্তরের টিম গিয়ে বলছে যে এটা পরিবেশ সম্মত না, পরিবেশের সার্টিফিকেট তাকে দেওয়া যায় না। তিনি তখন কিছু বলেননি। গত কিছুদিন আগে যাত্রাবাড়িতে 2টো হত্যা মামলায় 250, 500 লোককে আসামি করা হয়েছে। এই 500 লোকের মধ্যে পরিবেশ অধিদপ্তরের একেবারে টপ টু বটম সমস্ত কর্মকর্তারা ওই মামলার আসামি আছেন, এবং তার নিজের মেয়ের দাম্পত্য কলহে ছাড়াছাড়ি হয়ে গেছে যে জামাইয়ের সাথে, সেই জামাই এবং জামাইয়ের আত্মীয় স্বজনকেও সেই মামলার আসামি করেছে, পত্রিকা এসেছে। এই ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে। আমরা সরকারের কাছে অনুরোধ করি, আমরা পরিবর্তন বলতে বুঝি শুধুমাত্র ওই যে চেয়ারের পরিবর্তন না, শাসকের পরিবর্তন না, পেছনের ছবির পরিবর্তন না, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা বের হতে পারিনি, এবং প্রতিদিন নানা রকমের খবর আসছে। গত পরশুদিন এসেছে
গাজীপুরের হাজতখানার মধ্যে আসামি, তিনি 19 লক্ষ টাকা তার প্রতিপক্ষকে ওসির উপস্থিতিতে হাজতের ভেতরে বসে গুনে গুনে সেই টাকাটা দিচ্ছেন। এই টাকাটা হাজতের মধ্যে কিভাবে গেল? অর্থাৎ পুলিশ তাদেরকে সহযোগিতা করছে। এবং ওই অভিযুক্তর যে আইনজীবী দেখা করতে যাওয়ার পরে তাকে ওসি সাহেব হাজতে ঢুকিয়ে রাখেছে। অর্থাৎ পুলিশের মধ্যে যে পরিবর্তনটা সেটি আসেনি। আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। এখন আপনি এর আগে আজিজ ভাইকে যেটি বলেছেন যে রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অসহযোগিতাটা আছে, এটা কারণটা কি? কারণটা হচ্ছে রাজনৈতিক দলগুলো 5ই আগস্টের আগ পর্যন্ত তাদের যে অভিন্ন কর্মসূচি ছিল যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনব। 5 তারিখের পর থেকে আপনার খেয়াল করছেন নতুন নতুন এজেন্ডা চলে আসছে। ছাত্র নেতাদের মধ্য দিয়ে বলেন, এই রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে বলেন, 90-এর এই যে 24-এর গণ অভ্যুত্থানে কোনো একজন মানুষ এই গণ অভ্যুত্থানে সংবিধান পরিবর্তনের জন্য অংশগ্রহণ করে নাই। আপনি জিজ্ঞেস করে দেখেন, 99.99% মানুষ বলবে যে আমরা একটা ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমার ভোটাধিকারটা দিতে চেয়েছিলাম। এখন হঠাৎ করে আপনি সংবিধান নিয়ে এসেছেন, আপনি জাতীয় দিবসগুলো নিয়ে এসেছেন, সব কিছু আমি ওলটপালট করে দেব। আমি দেখতে পাচ্ছি উপদেষ্টা যারা হয়েছেন এর মধ্যে কয়েকজন আছেন যারা তাদের দায়িত্বগুলো পালন করছেন, কেউ কেউ আছেন টাইম পাস করছেন। আমি আপনাকে প্রশ্ন করি, আমাদের যোগাযোগ উপদেষ্টা কে? আপনি কি বলতে পারবেন? আমি জানি না, কারণ তার কোনো অ্যাক্টিভিটি নেই। আমি অন্য জায়গাটায় আসি, এই টিমের মধ্যে কয়েকজন মানুষ আছেন তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন, তাদের সীমাবদ্ধতা আছে, তাদের হয়তো রাষ্ট্র পরিচালনার সে অভিজ্ঞতা নেই, তারপরেও তারা কতগুলো কাজ করার চেষ্টা করছেন। আর এদের মধ্যে কেউ কেউ নিজস্ব কতগুলো এজেন্ডা, তাদের কতগুলো হিডেন পলিটিক্স আছে, তারা একটা কাউন্টার পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এখানে গড়ে তুলতে চান। ওই যে কিংস পার্টির কথা বললাম না, এই কিংস পার্টি গড়ে তোলার রাজনীতিটা কারো কারো মধ্যে আছেন এবং তারা এই দিকে রাষ্ট্র পরিচালনার, তারা 5 তারিখের পরে ছাত্র নেতাদের পরামর্শেই তো 2 জনকে উপদেষ্টা করা হয়েছিল এখানে। তো সরকার যদি কাজ না করে, প্রতিদিন কেন এই ছাত্র নেতাদেরকে টিএসসিতে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে মাইক ফাটিয়ে বক্তৃতা করতে হবে? তাদের প্রতিনিধিত্ব সেখানে আছে, সেই প্রতিনিধিদের তারা এখনো তাদের সরকারের সিদ্ধান্ত বিভিন্ন প্রতিবাদ জানিয়ে আসছে। আপনার কাছে ধন্যবাদ, ফিরবো আবারও। জনাব এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই, আসলে আমরা দেখেছি যে জুলাই আগস্ট ছাত্র অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই, এমনটা মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন 5 আগস্টের আগে দলমত নির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য ছিল সেটি এখন নাই, ফাটল ধরেছে এবং অভ্যুত্থানের শক্তিগুলো এখন বিভক্ত। তা আসলে এরকম কেন বলা হচ্ছে, আর বিভক্তির কারণগুলো কি, কিংবা এটা শক্তিকে আবার একসাথে করা যায় কিভাবে, একটু সংক্ষেপে আমাদের যদি বলতেন। যেটা শরীফ ভাই বললেন, সামনে রাজনৈতিক দলগুলি নির্বাচন প্রত্যাশা করছে। নির্বাচন প্রত্যাশা করলে যার যার পলিটিক্স থাকবে, পলিটিক্স অনুযায়ী সে তার ধরেন আগামী দিনে সরকারের তার অবস্থান তৈরির জন্য ক্ষেত্র তৈরি করবে। এখনো বিভক্তি হয়েছে আমার কাছে মনে হয় না, কারণ নূর হোসেন যে ডেতে 10 তারিখে যখন শেখ হাসিনা বাইডেনের ছবি নিয়ে মিছিল করতে বলল, তখন কিন্তু ওখানে সবগুলো দল, আওয়ামী লীগ ওখানে গ্যাদারিং করার কথা ছিল, ছাত্র জনতা সবগুলো রাজনৈতিক দল কিন্তু ওখানে প্রতিহত করার জন্য গেছে। তার মানে হচ্ছে ফ্যাসিস্টের এগেনস্টে সবাই আছে, অর্থাৎ যে 5 তারিখে যে যারা যারা ঘটিয়েছে তারা সবাই ওই ইস্যুতে একমত আছে। কিন্তু নির্বাচনে তো যার যার প্রতীক নিয়ে দাঁড়াবে, এখানে তো একটা ডিফারেন্স থাকবেই, এটাকে অন্যভাবে দেখলে চলবে না। এখন শরীফ ভাই প্রতীক নিয়ে ইলেকশন করবে, বিএনপি প্রতীক নিয়ে ইলেকশন করবে, তাই না? তারা পার্টি নমিনেশন দিবে, তো তার জন্য তার পলিটিক্সটা তো এখন পার্সু করবে, সেই পার্সুটাই হচ্ছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সরকার তো যদি এইটাকে আরও বড় না হয়, ডিফারেন্সটা বড় না হয়, অর্থাৎ একটা পর্যায়ে তো আমরা তো জানি যে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে আক্রমণ করে, সেই আক্রমণটা তো হচ্ছে না। এখন ধরেন এই সরকার যদি কোনো কিছু পরিষ্কার না করে, আমি যদি প্রশ্ন করি আপনাকে, এই সরকার কবে নির্বাচন দিবে আপনি বলতে পারবেন না, আমি জানি না। এই জাতির যে কোনো কাউকে জিজ্ঞেস করেন, কেউ বলতে পারবে না। কেন বলতে পারবে না? একটা সরকার গেছে, রোড ম্যাপ তো চাইবে রাজনৈতিক দল, উনি রেড ম্যাপ দেওয়ার সময় ইলেকশনের টাইম আরও 6 বার বাড়ায় দিক না, প্রয়োজনে ওটাতে যদি না হয়
আরো বাড়ায় দিক না। আর সংস্কার একটার পর একটা সংস্কার, যেটা সংস্কার নিয়ে সমাধান থাকবে, বিতর্ক তৈরি হবে, আপনি একটা একটা করে পেন্ডোরা ওপেন করতেছেন। হ্যাঁ, তার মানে কি নির্বাচন দিতে চান না? নির্বাচন না দিয়ে কি থাকা সম্ভব? আপনি জানেন না, ওই যে ফরেন মিনিস্টার ছিল কি, হাসান মাহমুদ তার নাম হয়েছিল এখানে, হাসান মাহমুদ, তিনি তো বিএনপি সম্পর্কে এক ভারতীয় টেলিভিশনে সাক্ষাৎকার দিছে না, যে কোনো উদ্ধারের জন্য প্রয়োজনে বিএনপির সাথে একসাথে কাজ করার কথা বলছে। কিন্তু এই যে 5 তারিখের যে অমানবিক ঘটনা ঘটে গেল, এসব ঘটনার কোনো অনুশোচনা তার ভিতরে পাওয়া যায় নাই। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ইন্ডিয়ার রাখিয়াতে সাক্ষাৎ করতে, তার ভিতরেও এই অনুশোচনা, বিগত সরকারের কারো পক্ষ থেকে আমরা এরকম কোন বক্তব্য শুনি না যে তারা ভুল স্বীকার করেছে, এই যে অনুশোচনা নাই। এই কারণেই কিন্তু আমি বলবো যারা আন্দোলনে ছিল ওই জায়গাটা কিন্তু এখনো এক আছে, কিন্তু সামনে রাজনীতি তারা আশা করে, নির্বাচন আশা করে। এই নির্বাচনে যেটুকু আপনি দেখতেছেন ডিফারেন্স, আমার কাছে মনে হয়েছে এটা হলো কোনো রাজনীতিবিদ যদি একটু বেশি কথা কয়, তার দৃষ্টি আকর্ষণের জন্য করে। আসলে যার যার নির্বাচনে অংশগ্রহণ করে কার কতটুকু অবস্থান তৈরি করতে পারে, সেই চেষ্টার জন্যই আপনার, যেমন ধরেন বিএনপি মনে করতেছে নিরপেক্ষ নির্বাচন হলে আমরাই একাই ক্ষমতা গঠন করব, পার্লামেন্ট। বিএনপি কর্মীরা আমরা দেখেছি মাঠে রাজনৈতিক প্রচারণা শুরু করেছে, বিএনপি হাইকমান্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে কোন রকম প্রচারণা। বিএনপি থেকে অলরেডি তাদের সাথে থাকা 10টা দলের 10টা প্রার্থীকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে ইলেকশনের জন্য, তাদেরকে মাঠ ছেড়ে দিয়েছে। এখন জামাত ইসলাম বলছেই পরিষ্কার, ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে তারা ইলেকশন করলে তারা জিতবে বলে মনে করে। হ্যাঁ, তো এই বিতর্ক তো থাকবে। এটা মানে এই নয় যে যুদ্ধ লেগে গেছে। আমার কথা হলো ফ্যাসিস্ট যখন আসবে, যদি আসতে নেয় বা তাদের অবস্থান সুদৃঢ় করতে, এই ব্যাপারে আমার ধারণা এখনো রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে, সবাই একমত আছে। জি, ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। আপনার দল আসলে নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, আর কখন বা কবে নাগাদ আপনার নির্বাচন প্রত্যাশা করছেন, খুবই সংক্ষেপে আমাকে বলতেন, আমরা একদমই শেষ পর্যায়ে। আমাদের রেগুলার কতগুলো অ্যাক্টিভিটি আছে, এবং আপনি জানেন যে বামপন্থী দলগুলো কতগুলো সিস্টেমের ভেতর থেকে পরিচালিত হয়, এবং তারা ন্যাশনাল পলিটিক্সের পাশাপাশি শ্রেণী পেশার মানুষের যে দাবি দেওয়া সেইগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে হাইলাইট করে। আমাদের নভেম্বরের 1 তারিখ থেকে 15 নভেম্বর পর্যন্ত আমরা সারা দেশে জাগরণ, বৈষম্য বিরোধী জাগরণ যাত্রা কর্মসূচি আমরা পালন করেছি বিভিন্ন জায়গায়। এটি হচ্ছে আমাদের দৃশ্যমান কাজের একটা অংশ। আমরা ভেতরে আমরা নির্বাচনের একটা প্রস্তুতি গ্রহণ করছি, এবং আমাদের যতটুকু সাধ্য আছে সেই অনুযায়ী প্রস্তুতি। 1 মিনিটের মধ্যে আমাদের আর শেষ জায়গাটা হচ্ছে যে আমরা নির্বাচনের সময়টা, এটা রাজনৈতিক দলগুলো যারা এই গণঅভ্যুত্থানে স্টেক হোল্ডার ছিল, তাদের সাথে বসে কোনো রকমের চালাকি না করে একেবারে খোলা মনে তাদের সাথে কথা বলে, ভেতরে কোনো হিডেন এজেন্ডা না রেখে সরকারের উচিত তাদেরকে ডাকা, তাদের সাথে কথা বলা, এবং যৌক্তিক সময়টা উভয় পক্ষ আলোচনা করে একটা যৌক্তিক সময় ঠিক করা। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। আপনারা জানেন যে ছাত্র জনতার আন্দোলনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য একটি অভ্যুত্থান হয়েছে, এবং একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার প্রায় 100 দিন সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এবং সমাজের সকল বৈষম্য দূর করে নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এমনটা প্রত্যাশা করছে রাজনৈতিক দলগুলো সহ ছাত্র জনতা সবাই। আমাদের সাথে এতক্ষণ থাকায় ধন্যবাদ আপনাদের সবাইকে। শুভরাত্রি।